চলো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সুইচ গিয়ার প্রোটেকশন আছে সাবজেক্টের নাম। আর আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে ফিউজ। তো ফিউজ তোমরা সকলেই ছোটবেলা থেকে শুনে এসছো। ফিউজ কি? ফিউজ একটা প্রোটেকটিভ ডিভাইস। তাই তো? প্রোটেকশন করে কি প্রোটেকশন করে? ধরো এখানে আমার একটা লোড আছে, আর এই লোডের আগে আমি কি করেছি, এখানে একটা ফিউজ লাগিয়ে দিয়েছি। ফিউজের সাইন এরকম হয়। এবার এখানে কি আছে, এপাশে ধরো আমার একটা সোর্স আছে, এখানে আমার সোর্স আছে, ঠিক আছে? মানে তার মানে কারেন্ট আমার এখান থেকে এখানে ফ্লো করবে, তাই তো? এদিক থেকে এদিকে ফ্লো করছে। এখন এইদিকে কারেন্ট ফ্লো করছে, যে কোনো কারণে এখানে ওভারলোডিং হয়ে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, হিউজ পরিমাণ কারেন্ট এইদিকে ফ্লো করতে থাকবে। এটা সেটা যে কোনো কারণেই হোক, এই লাইনে কোনো ফল্ট হলো, ফল্ট বলতে কিরকম ফল্ট, শর্ট সার্কিট হলো লাইনে, বা লাইনের উপরে বাজ পড়লো, বা সার্জ তৈরি হয়ে গেলো, যে কোনো কারণে যদি হিউজ পরিমাণ কারেন্ট সোর্স থেকে লোডের দিকে ফ্লো করতে থাকে, তাহলে সেই কারেন্টটা লোডকে ক্ষতিগ্রস্ত করবে। ফর এক্সাম্পল ধরে নাও, তোমার এই যে ল্যাপটপে আমরা ক্লাস করাচ্ছি, বা তোমরা যে মোবাইলে ক্লাস করছো, সেই মোবাইল যখন চার্জ দিচ্ছ, ধরে নাও সেই মোবাইলের চার্জ হচ্ছে 12 অ্যাম্পিয়ার। এখন সেইখানে যদি হু করে যদি 30 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকে যায়, তাহলে কি হবে, মোবাইলটা 12টা বেজে যাবে। তাহলে সেটা যাতে না হয়, তার জন্য তার আগে কি থাকে, একটা ফিউজ থাকে। ফিউজটা কি করে, ফিউজটা তখন সার্কিট ব্রেকারের মতো, ফিউজটা তখন কি হয়, ফিউজটা তখন মেল্ট হয়ে যায়, গলে যায়। গলে গেলে সরি, এই যে এখানে যে ফিউজটা আছে কমলা রং দিয়ে, তখন কি হবে, ফিউজটা গলে যাবে। গলে গেলে কি হবে, কারেন্ট আর এপাশ থেকে এপাশে যেতে পারবে না, এপাশ থেকে এখানে যেতে পারবে না, তাই তো? কারেন্ট আটকে যাবে। তাহলে এটা হচ্ছে ফিউজের কাজ। তাহলে ফিউজের কাজ কি? ফিউজ হচ্ছে একটা শর্ট পিস অফ মেটাল। ফিউজ কি? একটা শর্ট পিস অফ মেটাল। মেটালের একটা ছোট্ট ওয়্যার, মেটালের শর্ট পিস, বা আমি বলবো ওয়্যার অফ মেটাল, শর্ট পিস বা শর্ট ওয়্যার অফ মেটাল, which inserted which inserted between load and source. Load load uh, sorry, this one is load আর সোর্স তার মাঝখানে থাকে, ঠিক আছে? যেটা কিভাবে কাজ করে, যেটা কি করে, which which prevent high current, বা হাই, নট হাই কারেন্ট না, সরি, এক্সেস কারেন্ট, excess current to flow through load. লোড দিয়ে এক্সেস কারেন্টকে ফ্লো করতে দেয় না, ঠিক আছে? লোডের মধ্যে এক্সেস কারেন্টকে ফ্লো করতে বাধা দেয়, তার মানে সার্কিটকে ব্রেক করে দেয়, সার্কিটকে ব্রেক করে দেয়, ঠিক আছে? ক্লিয়ার? ফিউজের কাজ কি, ফিউজ কেমন হয়, ফিউজ কি, ফিউজ আবারও বলছি, একটা শর্ট পিস অফ মেটাল বা ওয়্যার, তারের মতো এরকম একটা জিনিস থাকে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই ফিউজ প্রত্যেকে দেখেছো। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা হলে বলবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসি হাউ ফিউজ ওয়ার্ক, ফিউজ কাজ কিভাবে করে। দেখো,
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ধরে নাও আমরা ধরে নিচ্ছি যে এদিকে আমার লোড আছে, কনভেনশনাল অনুযায়ী হচ্ছে, ধরে নিলাম এপাশে আমার সোর্স আছে, এখানে হচ্ছে আমার সোর্স আছে, সোর্স, ঠিক আছে, সোর্স কানেকশন করা আছে এখানে, তার মানে কারেন্ট আমার এদিক থেকে এদিকে যাবে। আর এখানে কি আছে, এখানে আমার লোড আছে, যে কোনো লোড হতে পারে। আর তার মাঝখানে কি আছে, তার মাঝখানে আমি একটা কন্ডাক্টিং ওয়্যার দিলাম, ঠিক আছে, একটা তার এরকম পিছিয়ে দিলাম, ঠিক আছে। আমরা তো এরকমই দেখেছি ফিউজ এরকম থাকে, তাহলে এটাকে বলা হয় কি ফিউজ। বা আমি আরেকটু যদি ইয়ে করে করি, অন্যটা কালার দিয়ে করলে সুবিধা হবে বলতে, কালার দিয়ে করছি। এটা হচ্ছে ফিউজ, তাই তো? ক্লিয়ার? তাহলে ফিউজটা কোথায় থাকছে সেটা ক্লিয়ার হয়েছে। তার মানে কারেন্ট আমার এটা থেকে এইভাবে হয়ে এই ফিউজ ভায়া হয়ে কি আছে, এখান থেকে ফ্লো করে চলে যাচ্ছে, ঠিক আছে। এখন এই ফিউজটা একটা কিন্তু একটা ভালো জিনিস তোমরা বুঝে নাও, তোমরা যখন বাড়িতে ফিউজ লাগাও কি করো, তোমরা যখন বাড়িতে ফিউজ কেটে যায় জেনারেলি কি করো, কেউ ফিউজ লাগিয়েছো বাড়িতে? হ্যাঁ স্যার, ওই তো ওই তারটাকে লাগিয়ে দিই ভেতর থেকে যে। যে কোনো তার তোমরা পেঁচিয়ে লাগিয়ে দাও, তাই তো? এখন দেখো কি হয়, জিনিসটা কি এবার তুমি বোঝার চেষ্টা করো। ধরো আমার এই লোডটা 5 অ্যাম্পিয়ার, তো 5 অ্যাম্পিয়ারের লোড, তার মানে এই লোডটাতে 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে ক্ষতি হবে। ধরে নিলাম কত কারেন্ট গেলে ক্ষতি হবে, এবার 5 অ্যাম্পিয়ার ধরে নিলাম, ওর টলারেন্স আছে 1 অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ার আরো সহ্য করতে পারে, তাহলে 6 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার পর্যন্ত সহ্য করতে পারে। তার মানে এই লোডটাকে 6.1 অ্যাম্পিয়ার দিলে এর আর সহ্য করতে পারবে না, লোডটা নষ্ট হয়ে যাবে। এই 1 অ্যাম্পিয়ারটা হচ্ছে টলারেন্স, টলারেন্স এটা হচ্ছে এর ওয়ার্কিং, সবাই ভালো করে বোঝো। ধরে নিলাম এটা হচ্ছে এর ওয়ার্কিং 5 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার ধরে নিলাম টলারেন্স, তার মানে 6.1 অ্যাম্পিয়ার দিলে আর সহ্য করতে পারবে না, লোডটা নষ্ট হয়ে যাবে। তার মানে আমাকে এইখানে যে ফিউজটা লাগাতে হবে তার রেটিং কত হতে হবে, এই যে ফিউজটা তার রেটিং কত হতে হবে, তার রেটিং হতে হবে 6 অ্যাম্পিয়ার। আমার রেটিং হতে হবে যাতে 6 এর থেকে যদি বেশি কারেন্ট ফ্লো করে তাহলে যাতে ফিউজটা গলে যায়, তাহলে যাতে কি হয় ফিউজটা গলে। সবাই ভালো করে বোঝো, ফিউজের রেটিং হতে হবে 6 অ্যাম্পিয়ার, কেন? যাতে এর থেকে বেশি কারেন্ট যাতে না ফ্লো করে। এখন ফিউজটার কনসেপ্টটা কি দেখো, এই যে এটা থেকে যখন যাচ্ছে তখন এই ফিউজটা কি হচ্ছে, হিট হচ্ছে, ফিউজটা হিট হচ্ছে, তাই তো? এবার হিটের ফর্মুলা কি? হিটের ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর টি। টাইমটা যেহেতু এখানে কোনো রকম টাইমে ইন্ডিপেন্ডেন্ট না, আমরা টাইমটা মুছে দিচ্ছি, ঠিক আছে, আই স্কোয়ার আর। তার মানে আইটা তো আমার মোটামুটি একটা ফিক্সড হয়ে গেল যে আই হচ্ছে 6 অ্যাম্পিয়ারের মতো থাকলেই হয়ে যাবে। এখন এই যে এইটা, এই যে মেটালটার একটা গলে যাওয়ার পয়েন্ট আছে, একটা মেল্টিং পয়েন্ট আছে, ভালো করে বোঝো, মেটালটা একটা মেল্টিং পয়েন্ট আছে। এই তারটা কখন গলে যাবে তার তো একটা মেল্টিং পয়েন্ট ফিক্সড আছে, ঠিক আছে। আর আমার এটাও ফিক্সড আছে, এই জিনিসটাও ফিক্সড আছে। তার মানে যখন এবার তারের যদি আমার রেডিয়াস আর ফর কি, আর পর হচ্ছে রেজিস্ট্যান্স, আর ফর কি রেজিস্ট্যান্সের ফর্মুলা কি, রো এল বাই এ। এবার দেখো
আমি তার মানে এবার এই যে লেন্থটা তোমার সার্কিট বোর্ডে যে ফিউজের যে লেন্থ, সেই লেন্থটাও তো ফিক্সড, সেই লেন্থটাও দেখে নাও। সার্কিট বোর্ডে যেখানে তোমরা ফিউজ লাগাচ্ছ হ্যাঁ স্যার। সেই ফিউজ হোল্ডারের লেন্থটাও ফিক্সড, তুমি তো লেন্থ চেঞ্জ করতে পারছো না। তার মানে তোমার এখানে খেলা কিসের আছে? খেলা আছে দুটো জিনিসের, ভালো করে বুঝে দেখো, দুটো জিনিসের খেলা আছে। একটা হচ্ছে তোমার রো, আর একটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। তার মানে তুমি যে কোনো তার নিতে পারবে। তোমার যদি কপারের এক ধরনের রো থাকে, অ্যালুমিনিয়ামের আরেক ধরনের রো থাকে, তাহলে তুমি যে কোনো তার নিতে পারছো না, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে তুমি যে কোনো ক্রস সেকশন নিতে পারছো না। এ এ মানে ক্রস সেকশন এরিয়া, তুমি যে কোনো ক্রস সেকশন এরিয়ার তারও নিতে পারছো না, তোমাকে একটা সার্টেন ক্রস সেকশন এরিয়ার তার নিতে হবে। যাকে সেটা পরের কথা, আগে ভালো করে কনসেপ্টটা বুঝে নিই। হ্যাঁ, তার মানে কি? তার মানে দেখো, এই আমি একটা তার লাগিয়ে দিলাম, তারটা ধরো একটা রেজিস্ট্যান্স তার ফিক্সড আছে, এবং তার একটা কারেন্ট ফিক্সড হয়ে গেছে। তার মানে ধরো 6 অ্যাম্পিয়ার, এর উপরে যদি কারেন্ট যায় তাহলে যেই পরিমাণ হিট তৈরি হবে, তাহলে 6 অ্যাম্পিয়ার যদি এর টলারেন্স ক্ষমতা মানে থাকে, টলারেন্স থেকে ক্ষমতা থাকে, তাহলে 6 অ্যাম্পিয়ারের উপরে যখনই কারেন্ট চলে যাবে, তাহলে এত পরিমাণ হিট বেড়ে যাবে, এই তারটার মধ্যে দিয়ে এত পরিমাণ হিট বেড়ে যাবে, তখন তারটা কি হবে? তারটা মাঝখান থেকে গলে যাবে, মেল্ট হয়ে যাবে। তারটা মাঝখান থেকে কি হবে? স্নেহাশিস, তারটা মাঝখান থেকে মেল্ট হয়ে যাবে, গলে যাবে। তাহলে যখনই তারটা গলে গেল, তখনই আর কিন্তু কারেন্ট এপার থেকে ওপার যেতে পারছে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার তার মানে আরেকটা জিনিস, এর পাশাপাশি দুটো জিনিস আমি পাশাপাশি বললাম, এট এ টাইম বললাম বা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তার মানে ফিউজ খুব একটা সেন্সিটিভ প্রোটেক্টিভ ডিভাইস, যেটা আমি যা খুশি, আমার কি হচ্ছে জেনারেলি বাড়িতে কি করো তোমরা? ফিউজ কেটে গেছে, ঠিক আছে, তার নিয়ে নাও, তোমার তারতে তার বার করে নাও, পেঁচিয়ে লাগিয়ে দাও। প্রথম কথা, সেটাও রং, দ্যাট ইজ অলসো এ রং প্রসেস। ঠিক আছে, রং প্রসেস, কারণ যে কোনো তার আমি নিতে পারবো না। কেন? আমরা দেখেছি কি রেজিস্ট্যান্স হচ্ছে রোয়ের সাথে ভ্যারি করে, আর হচ্ছে ক্রস সেকশন এরিয়ার সাথে ভ্যারি করে। আমি একটা ধরে নাও, জেনারেলি জেনারেলি এটা কনসেপ্ট যে প্রত্যেকটা ছোট ছোট তার 1 এম্পিয়ার করে থাকে, ঠিক আছে, তো দ্যাট ইজ অলসো নট প্রপারলি রেটেড। ঠিক আছে, আমি একটা তার নিলাম, 6 এম্পিয়ার তার নিলাম, 6 এম্পিয়ার তারের মধ্যে থেকে আমি দেখলাম যে 30 এতগুলো তার আছে, ঠিক আছে। আর একটা 1.5 অ্যাম্পিয়ার তার নিলাম, সেখানে দেখলাম এতগুলো তার আছে। আমি একটা তার এখান থেকে নিয়ে সেখান থেকে ফিউজ বানিয়ে দিয়ে দিলাম। তখন কি হয়? তখন ফিউজের রেটিংটা চেঞ্জ হয়ে যায়। এটা হয়ে যেতে পারে 5.6 হয়ে যেতে পারে, তাহলে তো ঠিক আছে। যদি 5.6 হয়ে যায় তাহলেও ঠিক আছে, কিন্তু যদি ধরো বেড়ে গিয়ে হয়ে গেল 7 অ্যাম্পিয়ার, তখন কি হবে? তখন এই লোডটা চলো ড্যামেজ হয়ে যাবে। কি বোঝাতে গেলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে আমাদের যেই প্র্যাকটিসটা আমরা করছিলাম, দ্যাট ইজ রং প্র্যাকটিস। ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার। এবার আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে প্রথম, ঠিক আছে, ফিউজের অ্যাডভান্টেজ, তারপরে আমরা আস্তে আস্তে নিউমেরিক্যালসে আসবো, বাকি সমস্ত জিনিসে আসবো। আচ্ছা, কার উপর অ্যাডভান্টেজ? ফিউজ বাদ দিলে আমরা আরেকটা প্রোটেক্টিভ ডিভাইস করেছি, তার নাম হচ্ছে সার্কিট ব্রেকার। নিশ্চয়ই মনে আছে তোমাদের? হ্যাঁ আমরা কি স্যার। করেছি? সার্কিট ব্রেকার। আমাদের বাড়িতে যে সার্কিট ব্রেকার থাকে তার নাম কি? তার নাম হচ্ছে এমসিবি। এমসিবিটা আমরা পড়বো পরের দিনকে। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, হোয়াট ইজ দ্য কস্ট অফ এমসিবি? একটা 6 অ্যাম্পিয়ার এমসিবির কস্ট কত হয়? বাজারে যাবে, জিজ্ঞেস করবো, 250 টাকার কাছাকাছি 6 অ্যাম্পিয়ার এটা এমসিবি কস্ট আছে। তাহলে একটা ফিউজের কস্ট কত? ফিউজের কস্ট কত?
2 টাকা 3 টাকা। তাহলে প্রথমে যদি আমরা বলি ফার্স্ট অ্যাডভান্টেজ অফ ফিউজ ইজ চিপার। ঠিক আছে। 2 নম্বর, একটা এমসিবি রিপেয়ার করা বা ইনস্টল করা ইজ ভেরি ডিফিকাল্ট, তাই না? তার মানে এটা এমসিবি কে মেইনটেনেন্স ইজ ভেরি ডিফিকাল্ট। একটা ফিউজের তো কোনো মেইনটেনেন্স থাকে? নো মেইনটেনেন্স বা জিরো মেইনটেনেন্স। তার মানে ইজি মেইনটেনেন্স। এরপরে বলতো সার্কিট ব্রেকার কাজ কিভাবে করে? সার্কিট ব্রেকার এখানে একটা ব্রেকার থাকে, ব্রেকারকে ইনফরমেশন কে দেয়? রিলে দেয়। ঠিক আছে। রিলে আবার বোঝে ঘর থেকে, সিটি থেকে বোঝে। তাহলে কিভাবে আসছে? প্রথম সিটি সিগন্যাল পাঠাচ্ছে, সিটি থেকে রিলেতে আসছে, রিলে থেকে সার্কিট ব্রেকারে যাচ্ছে। ঠিক আছে। এইভাবে কাজ করে। আমরা যদি এমসিবি দেখি, এমসিবিতে একটা বাইমেটালিক থাকে, এমসিবি যখন পড়বো তখন বুঝবো। তাহলে সেখানেও দেখবো আমাদের একটা হিউজ একটা লম্বা একটা প্রসেস আছে। ঠিক আছে। ফিউজের কোনো লম্বা প্রসেস নেই, ডাইরেক্ট হাই কারেন্ট গেলে ও গলে যাবে। তাহলে কোনটা তাড়াতাড়ি কাট হবে বলতো? ফিউজ তাড়াতাড়ি কাট হবে না এমসিবি তাড়াতাড়ি কাট হবে? অ্যাকচুয়ালি ওটা এভাবে বলা যায় না, কিন্তু তাও আমরা একটা জিনিস বলতে পারি যে তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমরা এটা বলতে পারি তাড়াতাড়ি কাট হবে, এটা আমরা ওইভাবে বলতে পারি না, কিন্তু কারণ কত শুনেছি গোলে হবে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কত থাকবে সেটা অনেক কিছু ডিপেন্ড করে। মানে এখন টেম্পারেচার কত আছে আর কত টেম্পারেচারে গলছে সেটা একটা ব্যাপার আছে। শীতকালের জায়গায় একটু দেরি করে গলবে, একটু সামান্য হলেও দেরি হবে, সেটা বলা যায় না। এমসিবির ক্ষেত্রে ট্রিপিং টাইম অলমোস্ট সেম থাকে। যাই হোক, তারপরেও আমরা এটা বলতে পারি ফিউজের ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ ভেরি সিম্পল। তাই না? খুব সহজে আমরা বুঝে গেলাম। 4 নম্বর, আচ্ছা ফিউজ বড়, ফিউজের বেশি জায়গা লাগে না এমসিবি বেশি জায়গা লাগে? এমসিবি বসাতে বেশি দেবে। রনিত, কার বেশি, কে বড়, ফিউজের বেশি জায়গা লাগে না এমসিবির বেশি জায়গা লাগে? স্যার এমসিবি। এমসিবি স্যার। ভেরি গুড। তার মানে আমি যদি একটা ইনস্ট্রুমেন্ট বানাই, ধরো আমি একটা ইনস্ট্রুমেন্ট বানাচ্ছি, সেই ইনস্ট্রুমেন্টের ছোট জায়গা, আমার একটা ধরো সাপোজ এই মোবাইল ফোনই আছে, মোবাইল ফোন না যেটা ধরো ধরো কোনো ডাইরেক্ট লাইনে কাজ করছে, তো সেখানে তার ভিতরে আমি একটা এমসিবি দেওয়াটা কাজে হবে না একটা ফিউজ দেওয়ার কাজে হবে? খুব সিম্পল ব্যাপার, আমি এখানে বুঝতে পারছি ফিউজ দেওয়াটা কাজে হবে, কারণ ফিউজ খুব ছোট জায়গা নেয়। তো স্মলার ইন সাইজ, আরেকটা অ্যাডভান্টেজ তোমাদের বলে দিচ্ছি, এটা মিনিমাম সব জায়গায় তো মানে ওইভাবে ইউজ করা যায় না, মানে যেভাবে যেটা দরকার সেভাবে ইউজ করতে হয়। বলো। বলছি স্যার মানে ওইভাবে তো ইউজ করা যায় না সব জায়গায়। হ্যাঁ, এবার দেখো, স্মলার ইন সাইজ বলেই যে আমি সেটাকেই গ্রহণ করব, আমি এমসিবি লাগাবো না, সেটা কথাটা নয়, সেটা ঠিকই বলেছো। কিন্তু ধরো আমার একটা জিনিসের দাম হচ্ছে 1000 টাকা, আমি সেখানে একটা এমসিবিও 250 টাকা দিয়ে লাগাতে পারি, আবার একটা ফিউজও লাগাতে পারি। আমার এমন কিছু এই জিনিসটার কস্ট নয়, এই জিনিসটা এমন কিছু কস্ট নয়, কিন্তু আমার এই জিনিসটার একটা লক্ষ্য এইম হচ্ছে এই জিনিসটাকে স্মলার ইন সাইজ করতে হবে, ছোট রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি ফিউজটাকে আমি চয়েস করে নেবো। বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল ধরো তুমি যে মিটারটায় কাজ করো, যে মিটারটা তুমি ইয়ে করছো, ইউজ করছো, যে অ্যামিটার হতে পারে, মাল্টিমিটার হতে পারে, ক্ল্যাম মিটার হতে পারে, যে মিটারই হতে পারে, তার ভিতর তুমি এমসিবি দেখেছো, তার তুমি ফিউজই দেখবে। ঠিক আছে, কারণ তার যে কস্টিং
মানে তার যা প্রাইস এবং তাকে আমাদের কি হতে কম্প্যাক্ট ছোট করতে হবে, তো সেই জন্য আমাদের এমসিবির থেকে এটাই বেটার। এমসিবি আবার একটা ব্যাপার আছে, এমসিবি সার্টেন একটা সাইজের নিচে আমরা করতে পারবো না, করতে পারবো না, অনেকগুলো ব্যাপার আছে, তোমরা যখন পড়েছো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরেকটা জিনিস আমি তোমাদের বলেছি 5 নম্বর, এই ক্ষেত্রে নো নয়েজ, নো গ্যাস রিলিজ, নো পলিউশন। ঠিক আছে, সার্কিট ব্রেকারের ক্ষেত্রে এগুলো হয়, নয়েজ হতে পারে, গ্যাস রিলিজ হয়, পলিউশন হয়, এগুলো হয়, তাই তো? তাহলে এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ফিউজ। ক্লিয়ার? অ্যাডভান্টেজ অফ ফিউজ ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। এবার যদি আমরা ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, তাহলে প্রথমেই যে ডিসঅ্যাডভান্টেজের কথা বলবো, যেটা আমি তোমাদের ফিউজ বোঝানোর সময়তেই বললাম, যে ফিউজ কেটে গেলে আমরা কি করি, আমরা যেমন তেমন একটা তার যেখান থেকে সেখান থেকে বার করে নিয়ে আমরা বুঝিয়ে দিই, তাই তো? তাহলে দ্যাট ইজ দ্য মোস্ট ডিসঅ্যাডভান্টেজ অফ ফিউজ। ঠিক আছে, আমাদের যদিও ফিউজের অনেকগুলো টাইপ আছে, আমরা দেখবো অনেকগুলো টাইপের ফিউজ, কিন্তু সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওটা। ঠিক আছে, যেগুলো ওপেন ফিউজ থাকে সেগুলো সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। কেন? ধরো একটা রেটিং আছে, রেটিংটা হচ্ছে কিসের উপর, হিটের উপর ডিপেন্ড করে, আই স্কোয়ার আর টি, টি হচ্ছে টাইম, টিটাকে আমি সরিয়ে রাখতেই পারি, যেহেতু টাইমের কথা আমাদের মাথায় না রাখলেও হবে, কারণ সরিয়ে রাখলাম। তাহলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন কারেন্টটা কি, কারেন্টটা অবশ্যই ডিপেন্ড করবে আমার লোড কত টাকা ধরতে পারে। ধরো লোড আছে আমার 16 অ্যাম্পিয়ার লোড আছে, ঠিক আছে, আর 2 অ্যাম্পিয়ার টলারেন্স আছে, তাহলে 18 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট হতে হবে 18 অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্স হতে হবে, রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করবে হচ্ছে এর হিটিং কোন টেম্পারেচারে গলে যাবে সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমার যেমন তেমন তার দিলে হবে না, তো বোঝাই গেল। তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমাদের বোঝা গেছে। এবার ফিউজ যে মেটেরিয়াল দিয়ে তৈরি হবে, ফিউজের ক্ষেত্রে আমরা যে সমস্ত মেটাল নিতে পারবো, এতক্ষণ বলছিলাম না মেটালের কথা, তাহলে সেই মেটালগুলোর ক্যারেক্টার কি হতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু দেয়, ডিজারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ ফিউজ। ঠিক আছে, 1 নম্বর, ফার্স্ট যেটা হতে হয় ডিজারেবল ক্যারেক্টারিস্টিক, ভালো করে বুঝে নাও, লো মেল্টিং পয়েন্ট। লো মেল্টিং পয়েন্ট, তাহলে কোন মেটাল ইউজ করা যেতে পারে লো মেল্টিং পয়েন্টের জন্য? টিন আর লেড, এইগুলো ইউজ করা যেতে পারে। 2 নম্বর, হাই কন্ডাক্টিভিটি, হাই কন্ডাক্টিভিটি কি কি? কপার, সিলভার ইউজ করা যেতে পারে। 3 নম্বর, ফ্রি ফ্রম অক্সিডাইজেশন, মানে তারের মধ্যে কোনো রকম অক্সিডাইজ হবে না, তারটা ইনট্যাক্ট থাকবে, তারের মধ্যে কোনো রকম রাস্ট রং পড়বে না বা কোনো রকম অক্সিডাইজড হবে না। সেটার এক্সাম্পল কি হতে পারে? সিলভার। আচ্ছা, তারপরে ক্যারেক্টারিস্টিক্স কি হতে হয়? লো কস্ট। লো কস্টের কারা কারা আসে? লেড, দস্তা, টিন, কপার। তার মানে আমরা কি কি ব্যবহার করতে পারবো, কোথায় কোথায় তার ক্যারেক্টারিস্টিক্স, এটা বলে দিলাম। ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছে? কোনো কোশ্চেন থাকলে বলবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার চলে আসি, সবাই ক্লিয়ার হয়েছে তো? দেখে নাও। হ্যাঁ স্যার। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট টার্মস নিয়ে ডিসকাশন করবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট টার্মস এগুলো পারলে নোট ডাউন করবে, যদিও আমি তোমাদের দিয়ে দেবো। এক নম্বর, কারেন্ট রেটিং অফ ফিউজ। আমি এটা লিখে নিচ্ছি, হ্যাঁ, তোমরা লিখে দিতে পারো। হোয়াট ইজ কারেন্ট রেটিং অফ ফিউজ? কারেন্ট রেটিং অফ ফিউজ কাকে বলে? যেটা মানে যেটা নর্মালি যে কারেন্টটা ক্যারি করবে ফিউজের মধ্যে, নর্মালি ম্যাক্সিমাম কারেন্ট which carries carry through লোড, ঠিক আছে? লোডের থ্রুতেই ক্যারি হবে, ম্যাক্সিমাম কারেন্ট ক্যারি হবে, সেটা হচ্ছে কারেন্ট রেটিং অফ ফিউজ। ক্লিয়ার? ম্যাক্সিমাম নর্মালি যে ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো হতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, 2 নম্বর, ফিউজিং কারেন্ট লিখে নাও। ফিউজিং কারেন্ট এটা কি? এটা হচ্ছে মিনিমাম কারেন্ট required to break, sorry, to break circuit, that is minimum current produce heat to melt fuse, ঠিক আছে? তাহলে কি এটা? এটা ফিউজিং কারেন্টে কি মিনিমাম যে কারেন্টটা লাগবে, মিনিমাম যে কারেন্টটা লাগবে, যেই কারেন্টটা সার্কিটটাকে ব্রেক করতে পারে। কিভাবে ব্রেক করবে? তাহলে মিনিমাম কারেন্ট যেটা যেটা হিট তৈরি করবে ফিউজটাকে গলিয়ে দেওয়ার জন্য, ফিউজটাকে গলিয়ে দেওয়ার জন্য। ফর এক্সাম্পল আমি তোমাদের বোঝাই। এখানে ধরো এটা ফিউজ আছে, এই লালটা একটা ফিউজ আছে, ঠিক আছে? এর ম্যাক্সিমাম কারেন্ট যেটা ফ্লো করতে পারে সেটা হচ্ছে এর মধ্যে থেকে ধরে নাম 6 এম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে এর কারেন্ট রেটিং কত হবে? এর কারেন্ট রেটিং হচ্ছে 6 এম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, এর ফিউজিং কারেন্ট কত? ধরে নিলাম এর ফিউজিং কারেন্ট হচ্ছে 7 এম্পিয়ার। তাহলে 7 এম্পিয়ার এর মধ্যে থেকে ফ্লো হলে এই ফিউজটা কি হবে? গলে যাবে, এখান থেকে এরকম ভাবে গলে যাবে, ঠিক আছে? এরকম ভাবে বলতে শুরু করবে, ঠিক আছে? দেখো কেমন খাওয়া 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 হয়ে গেল, এরকম বলতে থাকে এবং এরকম মাঝখান থেকে কেটে যাবে, ঠিক আছে? একটু বড় করে দেখাই এই জায়গাটা, এরকম ভাবে কেটে যাবে। কি হবে? যখনই 7 অ্যাম্পিয়ারে রিচ করবে আস্তে আস্তে গলতে থাকবে। ধরো এখান থেকে একটুখানি গললো, এই জায়গা থেকে একটু গললো, এখান থেকে গললো, বলে
আলটিমেটলি এরকম ভাবে মাঝখান থেকে কেটে যাবে। ঠিক আছে, এরকম ভাবে মাঝখান থেকে কেটে যাবে। ক্লিয়ার? তাহলে ফিউজিং কারেন্ট কি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকে ওকে, ভেরি গুড। এই যে ফিউজিং কারেন্ট তার ফর্মুলা কি? ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এখান থেকে কিন্তু আমাদের দুটো জিনিস আছে, ফর্মুলা ডেরিভেশনও করতে দেয়, আবার আমাদের এখান থেকে অঙ্কও আছে। ঠিক আছে, আই তো কারেন্ট, কে হচ্ছে ফিউজ কনস্ট্যান্ট, কে ফিউজ কনস্ট্যান্ট। ঠিক আছে, ডি হচ্ছে ডায়ামিটার অফ ওয়্যার, ফিউজের যে তার, তার ডায়ামিটার। ক্লিয়ার? লিখে নাও, লেখা হলে বলবে। ঠিক আছে, ফর্মুলাটা লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। সেকেন্ড এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি পরের ইয়েতে। এটা হচ্ছে ফিউজিং ফ্যাক্টর। ঠিক আছে, ফিউজিং ফ্যাক্টর তার ফর্মুলা লিখে নাও। মিনিমাম ফিউজিং কারেন্ট আর কারেন্ট রেটিং অফ ফিউজ। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি মিনিমাম ফিউজিং কারেন্ট, আমার এটাকে আমরা বলতে পারি কি, এটাকে আমরা বলতে পারি ফিউজ কারেন্ট। তাই তো, ফিউজ কারেন্ট আমরা বলতে পারি, ফিউজিং কারেন্ট বলতে পারি। ঠিক আছে, ফিউজিং ফ্যাক্টর জেনারেলি ফিউজিং ফ্যাক্টর 2 হয়। ঠিক আছে, এমসিকিউ তো অনেক সময় আসে, জেনারেলি ফিউজিং ফ্যাক্টর 2 হয় ফর নন enclosed fuse, non enclosed fuse। নন এনক্লোজ ফিউজের ক্ষেত্রে ফিউজিং ফ্যাক্টর 2 হয়। আচ্ছা, নন এনক্লোজ ফিউজ কোনগুলো? তোমরা এনক্লোজ ফিউজও দেখেছো, আমি ছবিতে দেখাই তোমাদেরকে। দেখবে কিছু কিছু ফিউজ এরকম টাইপের দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়। এরকম একটা কাচের ইয়ের মতো ভিতরে থাকে, তার ভিতর থেকে এরকম একটা সরু তার গিয়ে আটকে থাকে ভিতরে। এরকম ফিউজ দেখেছো? হ্যাঁ স্যার। এগুলোকে বলে এনক্লোজ ফিউজ, এটা আটকানো থাকে। এদের এদের ফিউজিং ফ্যাক্টর 2 এর কম হয়, এদের ফিউজিং ফ্যাক্টর লেস দ্যান 2 হয়। বাট ওই যেটা আমরা নর্মালি প্র্যাকটিস করি সেটা হচ্ছে 2 এর কাছাকাছি হয়। ঠিক আছে, ক্লিয়ার? ফিউজিং ফ্যাক্টর ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay, ঠিক আছে, কোনো কোশ্চেন কারোর আছে? দেখে নাও। এবার আমি একটা গ্রাফ করবো, সেই জন্য বলছি। ঠিক আছে তো? Okay, তাহলে আমি ফুটে দিলাম।
এবার একটা গ্রাফ আমি করবো, ভেরি ইম্পর্টেন্ট, দেখবে সবাই। হ্যাঁ, এইদিকে থাকছে কারেন্ট, এখানে হচ্ছে টাইম, ঠিক আছে। এবার নর্মাল যখন কারেন্ট আছে, ধরে নিলাম নর্মাল কারেন্ট আমরা এইভাবে ফ্লো করছি। হ্যাঁ, নর্মাল কারেন্ট আমার এইভাবে ফ্লো করবে, একটা এসি কারেন্ট যেহেতু, তাই তো। এখন আমি চলে আসি, নর্মাল কারেন্ট আমার এইভাবে ফ্লো হচ্ছিল। এখন কোন কারণে ফল্ট অকার হয়েছে, কোন পয়েন্টে ফল্ট হয়েছে, ধরো এরকম একটা পয়েন্টে, এরকম একটা পয়েন্টে ফল্ট হয়েছে, তাহলে কি হবে, সেই ফল্ট কারেন্টটা এরকম ভাবে বেড়ে যাবে। দেখো ফল্ট কারেন্টটা কি হলো, এরকম ভাবে বেড়ে গেল। তাহলে দেখো নর্মাল কারেন্টের থেকে ফল্ট কারেন্ট অনেক বেশি থাকবে। এখন ফিউজের যে কাট অফ পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই পয়েন্টে গিয়ে ফিউজের কাট অফ পয়েন্ট। ধরে নিলাম এটা হচ্ছে নর্মাল রেটিং ছিল 6 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ফিউজের কাট অফ পয়েন্ট, তাহলে 7 অ্যাম্পিয়ার হচ্ছে ফিউজের ফিউজিং কারেন্ট, ঠিক আছে। তাহলে কি ফিউজ রেটিং হচ্ছে এটা, আর ফিউজিং কারেন্ট এটা, ক্লিয়ার। তাহলে এখানে গিয়ে ফিউজটা কাট অফ হচ্ছে, তাই তো, ফিউজটা এখানে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে তাহলে এখানে কি কারেন্টটা জিরো হয়ে যাবে, একদম কারেন্টটা জিরো হয়ে যাবে। ভালো করে ভাবো, এই দেখো এই তারটা এরকম আছে, তারটা এরকম আছে, ঠিক আছে। এবার একটু আমি এটা বড় করে দেখাচ্ছি, তারটা আমার এরকম আছে। এবার আমার যখন 7 অ্যাম্পিয়ার যাচ্ছে, তখন 7 অ্যাম্পিয়ার যখন যাচ্ছে তখন কি হচ্ছে, তারটা গলতে শুরু করছে, ঠিক। এখন তারটা কি একবারেই গলে যাবে, মানে ধরো এরকম হবে, এই এরকম ভাবে গলে গেল, আবার এখান থেকে গলে গেল, এবার মাঝখান থেকে সামান্য একটা চির গেল, মাঝখান থেকে সামান্য একটা জায়গায় কেটে গেছে। এখন আমরা কি জানি, এই সামান্য জায়গা যখনই কেটে যায়, তখনই কি হয়, সেখান থেকে আমার একটা আর্কের তৈরি হয়, তাই না, একটা ইলেকট্রিক্যাল আর্ক তৈরি হয়। তার আর্কের মাধ্যমে তখন কি হচ্ছে, কারেন্টটা এখান থেকে এখানে কিন্তু ফ্লো করে যাচ্ছে। এবার এটা কতক্ষণ হবে, যতক্ষণ পর্যন্ত এই যে মাঝখানের এই 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 গ্যাপটা যতক্ষণ না পর্যন্ত আবার তখন হিট হচ্ছে, আর্ক হচ্ছে যখন, তখন হিট হচ্ছে, তখন কি হবে, আস্তে আস্তে আবার এই জায়গাটাও গরম হয়ে গলে যাবে, এই জায়গাটাও গলে যাবে, এই জায়গাটাও গলে যাবে, এই জায়গাটাও গলে যাবে, ঠিক আছে। এই করে এই জায়গাটাও গলে গেল। এবার যখন এতটা জায়গা যখন গলে যাচ্ছে, তখন আর আর্ক এইখান থেকে এই পর্যন্ত আর আর্ক যেতে পারছে না, আর আর্ক তৈরি করতে পারছে না, আর আর্ক যেতে পারছে না, ঠিক আছে। তাহলে যখনই গলে মেল্ট হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু কারেন্ট জিরো হচ্ছে না, কারেন্টটা জিরো হতে খানিকটা টাইম লাগে, তাই তো। তো এই কনসেপ্টটা সবার বোঝা গেছে নাকি আরো একবার বলবো, আরো একবার বলছি। এটা আমার ফিউজের কন্ডাক্টর আছে, এটা আমার ফিউজের কন্ডাক্টর আছে, ফিউজের কন্ডাক্টরের রেটিং হচ্ছে 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ার পর্যন্ত নর্মাল কারেন্ট নিতে পারে। 7 অ্যাম্পিয়ার হয়ে গেলে ও মেল্টিং করা শুরু হয়, ওর গলা শুরু হয়। তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। প্রথম যখন গলা শুরু হতো, তখন কি হচ্ছে, এখান থেকে একটু গলে যাচ্ছে, তারপরে এই ছোট্ট একটু জায়গা কেটে গেল, এই ছোট্ট একটু জায়গা যখন কেটে থাকছে,
তখন কি হচ্ছে, এই ছোট জায়গা থেকে আর্কের মাধ্যমে কারেন্ট এখান থেকে এখানে ফ্লো করছে। ঠিক আছে, তার মানে এখনো কারেন্ট কিন্তু জিরো হয়ে যায়নি, কারেন্ট কমে গেছে 6 অ্যাম্পিয়ার থেকে কমে এখন 7 অ্যাম্পিয়ার থেকে কমে এখন হয়ে গেছে ধরো 2 অ্যাম্পিয়ার, কিন্তু স্টিল কারেন্ট কিন্তু ফ্লো করছে। ঠিক আছে, কিন্তু ফল্ট সার্কিট। এবার সেটাও কি হবে, তখন কি হবে, আবার তখন এই জায়গাটা গলবে, এই যেটা বললো, আবার এই যেটা বললো, এই যেটা বললো, এই যেটা বললো, এরকম বললো, এবার এতটা বড় এতটা জায়গা মেল্ট হয়ে গেল। এবার যখন এতটা জায়গা মেল্ট হয়ে গেল, তখন কি হচ্ছে, যখন অনেকটা জায়গা মেল্ট করে যাচ্ছে, তখন আর আর এপার থেকে এপাশে যেতে পারছে না, তখন আর যেতে পারছে না। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো। সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট জিরো হয়ে যাচ্ছে না, কারেন্ট জিরো হতে খানিকটা সময় লাগছে, যতক্ষণ না পর্যন্ত আর যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্টটা ফ্লো করে যাচ্ছে, কারেন্টটা কম হলেও ফ্লো করছে। ঠিক বোঝা গেছে প্রত্যেকে? তাহলে এবার সেটাই আমরা আছি, তাহলে সেটাই আমরা দেখবো এখন। তাহলে আমরা কি বললাম দেখো, সরি, এখান থেকে আমার শুরু হয়েছিল, এখান থেকে আমার ফল্ট শুরু হয়েছিল, এই পয়েন্টে আমার ফল্ট হয়েছিল, এবং এখান থেকে কারেন্ট আমার বাড়ছিল, নর্মাল কারেন্টের থেকে কারেন্ট বেড়ে গেছে। এই হচ্ছে আমার ফিউজিং কারেন্টের পয়েন্ট, যেখান থেকে আমার ফিউজটা কাটা শুরু হয়েছে। এবং ফিউজটা কাটা শুরু হলেই একবারে জিরো হবে না, আমার কিছুটা টাইম নেবে। তাহলে এখন কি হচ্ছে, আস্তে 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 কারেন্টটা কমছে, কারেন্টটা কমছে 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 কমছে, এই আমার জিরোতে এসে পৌঁছলো কারেন্ট, এই আমার জিরোতে এসে কারেন্টটা পৌঁছলো। ক্লিয়ার? গ্রাফটা ক্লিয়ার হয়েছে? গ্রাফটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই গ্রাফটা আমি আরো একবার ভালো করে দেখাচ্ছি। এর সাথে অনেকগুলো টার্মস আছে, এই টার্মস গুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে ধরে নিলাম আমাদের ফল্ট হয়েছে, তার আগে এটাকে নিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার কারেন্ট আই, এটা হচ্ছে আমার টাইম, সরি টাইম, হ্যাঁ টাইম, ঠিক। এবার এখানে এই পয়েন্ট আমার ফল্ট হয়েছে, তাহলে এবার এখান থেকে কারেন্ট আমার বাড়ছে, ওই যে বললাম নর্মাল কারেন্টটা ছাড়িয়ে গেছে, যে পয়েন্ট থেকে এবার এবার এই পয়েন্ট হচ্ছে আমার কাট অফ পয়েন্ট, কাট অফ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কাট অফ পয়েন্ট। তাহলে কাট অফ পয়েন্ট থেকে কি হলো, কারেন্টটা কমা শুরু হলো, কারেন্ট এখানে কমা শুরু হয়েছে, শুরু হয়েছে একটা পয়েন্ট এসে একদম জিরো হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা এই যে এটাকে দুটো পার্টে ভাগ করব, গ্রাফটাকে দুটো পার্টে ভাগ করব। এই পার্টটাকে বলবো হচ্ছে প্রি আর্কিং টাইম, প্রি আর্কিং, হ্যাঁ ARCHING। কেন? এখানে এই টাইমটা লেগেছিল আমার ফিউজটাকে মেল্ট হতে, এই টাইমটা লেগেছিল ফিউজটাকে মেল্ট হতে, এই টাইমটা লেগেছিল T1 টাইমটা, ফিউজটা গলতে টাইম লেগেছিল। ঠিক আছে, আর এইটা এখানে কিন্তু এই টাইমটা হচ্ছে আর্কিং টাইম, এই টাইমটাতে আমার অলরেডি ফিউজটা গলে গেছে, কিন্তু ফিউজের মধ্যে আর্ক হচ্ছে। ঠিক আছে, আর্কের মাধ্যমে ফিউজটা আর একটু বেশি মেল্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই দুটো টাইম, আর্কিং টাইম আর প্রি আর্কিং টাইম, T1 প্লাস T2, এই দুটো টাইম হচ্ছে টোটাল টাইম অফ অপারেশন, টোটাল টাইম অফ অপারেশন।
টোটাল টাইম অফ অপারেশনে কি হয়, কারেন্ট একদম জিরোতে চলে আসে। টোটাল টাইম অফ অপারেশনে কি হচ্ছে, কারেন্ট একদম জিরোতে চলে আসে। এই দেখো কারেন্ট একদম জিরোতে চলে এসেছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে ইম্পর্টেন্ট টার্মস গুলো ক্লিয়ার হয়েছে। পিয়ার্কিং টাইম একটা আছে, আর্কিং টাইম একটা আছে, টোটাল টাইম অফ অপারেশন একটা আছে, ঠিক আছে? এই তিনটে টার্ম আমি তোমাদেরকে গ্রাফের মাধ্যমে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন আপাতত এইটুকুই রইলো। এরপরে আমি আবার সন্ধ্যেবেলা তোমাদের আবার একটু ক্লাস নিয়ে বসবো। সন্ধ্যেবেলা বলতে 9টা নাগাদ ক্লাস নিয়ে বসবো। ঠিক আছে স্যার। ওকে, তো এই পার্টটাতে আমরা কি কি পড়লাম, ফিউজ কাকে বলে, ফিউজের অপারেশন কি এবং কিভাবে কাজ করে, ভেরিয়াস টার্মস পড়লাম, এগুলো পড়লাম হচ্ছে এই পার্টে। সেকেন্ড পার্টে আমরা কি কি পড়বো, সেকেন্ড পার্টে আমরা দেখবো হচ্ছে যে কত রকম টাইপের ফিউজ আছে, ঠিক আছে? ফিউজকে কিভাবে ভাগ করা হচ্ছে, লো ভোল্টেজ ফিউজ আর হাই ভোল্টেজ ফিউজ কি কাদেরকে বলা হচ্ছে, একে আমরা চিনবো, আইডেন্টিফিকেশন করব, এবং নিউমেরিক্যালস আছে, সেই নিউমেরিক্যালস ফিউজের চ্যাপ্টার থেকে আসেই আছে, সেটা নিয়ে পড়বো, ঠিক আছে? সম্ভবত 9টা নাগাদ আমি তোমাদের নেক্সট ক্লাসটা নিয়ে বসছি, ঠিক আছে? এখনো পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে এই পার্টে আমাকে বলতে পারো। কারো যদি কোনো কনফিউশন থাকে আচ্ছা, বলতে ঠিক পারো, বা যদি পরে যদি মনে হয় যে এই পার্টটা বুঝতে পারলাম না, একটু বলা দরকার, আমি সন্ধ্যাবেলা যখন বলবো তখন আলোচনা করবো, ঠিক আছে?